আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস এন্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট 6 এর 2 দ্য ফাইন্যান্সিং ডিসিশন আর্থিক সিদ্ধান্ত এই অধ্যায়ে আমাদের 6 এর 1 এ কস্ট অফ ক্যাপিটাল শেখা শেষ। এবার আমরা এমএম মডেলের অপটিমাম গুলো দেখাবো। ক্যাপিটাল স্ট্রাকচার অপটিমাম এমএম মডেলের পজিশন গুলো দেখাতে হবে। এখানে আছে মোট 5টা ফরম্যাটে অঙ্ক আছে। ফরম্যাট 1 আর্নিং পার শেয়ার ইপিএস বের করতে হবে, শেয়ার প্রতি আয়। এরপরে এমএম মডেলের লিভারেড আনলিভারেড ফার্মের অঙ্ক দেখাতে হবে, এনআই অ্যাপ্রোচ, এনওআই অ্যাপ্রোচ এবং ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ। এই মোট 5টা ফরম্যাটে অঙ্ক শিখব। আজকে হবে আমাদের 1 নম্বর ফরম্যাট। প্রথমে এক নজরে সূত্রগুলো দেখে আসি। 1 নম্বর ফরম্যাটে ইপিএস বের করতে হয়। তাহলে ইপিএস গুলো কিভাবে বের হবে? আমাদের প্রশ্নে যে ইনফরমেশন দেওয়া থাকবে সেই ইনফরমেশনের উপরে বেসিস করে আর্নিং পার শেয়ার বের করতে হবে। তো আমি একটা ছক দিয়েছি, সর্বপ্রথমেই সেলস থেকে শুরু করে। সেলস যদি দেওয়া থাকে, সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে কন্ট্রিবিউশন হয়, কন্ট্রিবিউশন থেকে ফিক্সড কস্ট মাইনাস করলে ইবিআইটি বের হয়, ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিলে ইবিটি থাকে। এবার ইবিটির উপরে ট্যাক্স ধার্য করলে ট্যাক্স বাদ দেওয়ার পরে যেটা হয় এটা আর্নিং আফটার ট্যাক্স, ইএটি। ইবিটি মানে আর্নিং বিফোর ট্যাক্স আর ইএটি মানে আর্নিং আফটার ট্যাক্স। এরপরে আমাদের মাইনাস করতে হবে প্রিফারেড ডিভিডেন্ড, অগ্রাধিকার লভ্যাংশ বাদ দেওয়ার পরে ইএসিএস, আর্নিং অ্যাভেলেবেল ফর কমন স্টক শেয়ার। ইএসিএস কে ভাগ করতে হবে নাম্বার অফ শেয়ার দিয়ে। নাম্বার অফ শেয়ার প্রসেস সাপ্লাই দেওয়া থাকবে, ওটা দিয়ে ভাগ করলেই ইপিএস পাওয়া যাবে, আর্নিং পার শেয়ার। ইপিএস মানে আর্নিং পার শেয়ার। সূত্রটা হলো ইএটি ডিভাইডেড বাই এনএস নাম্বার অফ শেয়ার অথবা ইএসিএস ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার। যখন প্রিফারেড ডিভিডেন্ড থাকবে না তখন ওই ইএটিকেই ভাগ করতে হবে নাম্বার অফ শেয়ার দিয়ে, তাহলে ইপিএস পেয়ে যাব। আচ্ছা, এই ফরম্যাটে আমাদের আরো 2টা প্রশ্ন হতে পারে। রিটার্ন অন ইকুইটি কেই, সূত্র হলো ইএসিএস কে শেয়ার ক্যাপিটাল দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করতে হবে। আর রিটার্ন অন ইনভেস্টমেন্ট আরও এখানে ইবিআইটি কে টোটাল ক্যাপিটাল দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে রিটার্ন অন ইনভেস্টমেন্ট পাওয়া যাবে, আরওআই। 1 নম্বর ফরম্যাটে আমরা এইগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা 1 নম্বর ফরম্যাটে অঙ্কগুলো দেখে শেষ করি। প্রথমেই 1 নম্বর ফরম্যাটে যে প্রশ্নগুলো হবে আমি এখানে লিখে দিয়েছি। ফাইন্ড আউট দ্য আর্নিং পার শেয়ার প্রশ্ন হবে, ফাইন্ড আউট দ্য রিটার্ন অন ইকুইটি, ফাইন্ড আউট দ্য রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এই 3টা প্রশ্ন হবে। আর সূত্রগুলো আবার সংক্ষেপে আমি এখানে দিয়েছি, ওই সূত্রটাই আর কি। ইপিএস এর সূত্র দিলাম ইএটি কে নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ অথবা ইএসিএস কে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করলে ইপিএস পাওয়া যাবে। প্রথমে 1 নম্বর প্রবলেমটা বলা হচ্ছে ইজি প্লাস কোম্পানি রিসেন্টলি সোল্ড 20,000 ইউনিট এট দ্য রেট অফ 10 টাকা পার ইউনিট। এখনই ইজি প্লাস কোম্পানি তারা বিক্রি করে 20,000 ইউনিট, প্রতি ইউনিটের দাম বিক্রয় মূল্য 10 টাকা। অ্যানুয়াল ফিক্সড কস্ট 50,000 টাকা, ভেরিয়েবল কস্ট পার ইউনিট 4 টাকা। অ্যানুয়াল ইন্টারেস্ট চার্জ অন ডেট ক্যাপিটাল 1 লাখ টাকা। 1 লাখের উপরে সুদের হার 10%, 10% ইন্টারেস্ট। অ্যান্ড ফার্ম হ্যাজ 12% প্রিফারেড। ওই ফার্মের আরও আছে প্রিফারেড, এখন প্রিফারেড শেয়ার আছে 12% হারে 50,000 টাকা। তাহলে 5 বারং 60, 6,000 টাকা প্রিফারেড ডিভিডেন্ড বের করতে হবে পার্কিং করে। দ্য কোম্পানি কারেন্টলি হ্যাজ 1000 কমন স্টক শেয়ার। বর্তমানে তাদের 1000 কমন স্টক সাধারণ শেয়ার আছে। অ্যাজুমিং দ্যাট দ্য কোম্পানি ইজ ইন 40% ট্যাক্স ব্র্যাকেট। ট্যাক্স দেয় কোম্পানি কত পার্সেন্ট? 40%। ইনফরমেশনগুলো আমরা পেয়ে গেলাম। এখন রিকোয়ারমেন্ট বলছে ক্যালকুলেট দ্য আর্নিং পার শেয়ার, ইপিএস বের করো। তাহলে ইপিএস এর যে চার্ট আমরা সূত্রে দেখলাম, প্রথমে সেল থেকে শুরু করে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করলেই ইপিএস পেয়ে যাবো। মাঝে আমরা ইন্টারেস্ট বাদ দেবো, প্রিফারেড ডিভিডেন্ড বাদ দেবো, সেগুলো কিন্তু ইনফরমেশনের ভিতরে সব বলা হয়েছে। তো উত্তরপত্রে আমরা শুরু করি, একটা ছক তৈরি করলাম। ইপিএস তৈরি করার সময়
এখানে লেভেলগুলো একটু আলাদা করে দিছিল যে ইপিএস তৈরি করো অ্যাট এ লেভেল অফ কারেন্ট লেভেল সেল। কারেন্ট লেভেল কিন্তু 20,000 ইউনিট, 25,000 ইউনিটের আরেকটা লেভেল, আবার 30,000 জন্য আরেকটা। তাহলে 3টা কলাম হবে, এ কলাম, বি কলাম, সি কলাম। টাকার কলাম এখানে 3টে লিখলাম আর পার্টিকুলারে একটা। তাহলে মোট 4টা কলাম বিশিষ্ট একটা ছক তৈরি করলাম। প্রথমে সেল লেখা হলো, সেলের ইউনিটের সংখ্যা 20,000, 25,000, 30,000। 20,000 ইউনিট কারেন্ট লেভেল ইউনিট, 25,000 লেভেল ইউনিট, 30,000 লেভেল ইউনিট। সেল হচ্ছে 10 টাকা এট দ্য রেট অফ 20,000 সাথে 10 গুণ করলে 2 লাখ হবে, 25,000 সাথে 10 গুণ করলে 2.5 লক্ষ হবে, 30,000 সাথে 10 গুণ করলে 3 লক্ষ হবে। মাইনাস এখান থেকে লেস ভেরিয়েবল কস্ট, 60 টাকা পার ইউনিট বলা ছিল। তো 60 টাকা গুণন 20,000, 4 কোটি 80,000, 25,000 গুণন 4 টাকা, 4 কোটি 4 25 1 লাখ, 30,000 গুণন 4, 4 30 1 লক্ষ 20। মাইনাস করলে কন্ট্রিবিউশন, কন্ট্রিবিউশনের পরিমাণ যা আসছে 1 লক্ষ 20, 1 লক্ষ 50, 1 লক্ষ 80,000 টাকা। এখান থেকে ফিক্সড কস্ট মাইনাস করবো, 50,000 টাকা বাদ দেওয়ার পরে ইবিটি পাওয়া যাবে। এখন ইবিআইটি আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, এই ইবিআইটি থেকে ইন্টারেস্ট প্রথমে বাদ দিতে হয়, তারপরে ট্যাক্স দিতে হয়। তো ইন্টারেস্ট কত বলছে, 1 লাখের উপরে 10%, তাহলে 10,000 টাকা। প্রোডাকশন বাড়ালেও সুদের পরিমাণ তো আর বাড়বে না, লোন যেটা নেওয়া হয়েছে ওটাই থাকবে ফিক্সড। তাহলে আমরা ইন্টারেস্ট পেয়েছি 10,000 টাকা, প্রতি লেভেলে 10,000 টাকা। 1 লক্ষ গুণ 10,000, 10,000 টাকা। এখানে 1 লক্ষ গুণ 10%, 10,000 টাকা। তাহলে ইন্টারেস্টটা মাইনাস করে দিলাম, মাইনাস করার পরে ইবিটি। এখন এই ইবিটি এর উপরে ধার্য করতে হবে ট্যাক্স রেট। ইবিটি মানে কি, আর্নিং বিফোর ট্যাক্স। ট্যাক্স রেট 40%। তো 60,000 পরে 40%, 4,24,000, 4 নং 36,000, 4 বরং 48,000। বাদ দেওয়ার পরে যেটা থাকে সেটা হলো আর্নিং আফটার ট্যাক্স, ইএটি। ইএটি থেকে বাদ দিতে হয় প্রিফারেড ডিভিডেন্ড। 60,000 টাকার উপরে 12%, না এখানে 50,000 উপরে 12% বলেছিল, 50,000 উপরে 12%। এই যে বলা ছিল 50,000 টাকা প্রিফারেড ডিভিডেন্ড 12% হারে। এই 5 বরং 60, 6,000 টাকা। প্রতি বছরে 6,000 টাকা প্রিফারেড ডিভিডেন্ড বাদ দেওয়া হলো। বাদ দিলে ইএসিএস, আর্নিং অ্যাভেলেবল ফর কমন স্টক শেয়ার থেকে দেয়। স্যার ফিক্সড কস্টের উপর স্যার 12%। ফিক্সড কস্ট না, এটা হচ্ছে প্রিফারেড ডিভিডেন্ডের উপর। এই যে প্রিফারেড স্টক 50,000 টাকা, এর উপরে 12% প্রিফারেড ডিভিডেন্ড। তো 5 বরং 60, 6,000 টাকা ডিভিডেন্ড দিলেন, দেওয়ার পরে বাস ইএসিএস বেরিয়ে আসলো। ইএসিএস কে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করতে হবে। নাম্বার অফ শেয়ার প্রস্তুত দেওয়া ছিল কারেন্ট লেভেল 1,000 শেয়ার। 1,000 দিয়ে 30,000 কে ভাগ করলে 30 টাকা পার ইউনিট, পার শেয়ারের আর্নিং কত, 30 টাকা। পরেরটা 48 টাকা, লাস্টেরটা 66 টাকা। তাহলে আর্নিং পার শেয়ার কিভাবে বের করলাম, এই ইএসিএস অ্যামাউন্টকে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করে করে আমরা যে টাকা পেয়েছি এটাই হলো ইপিএস, আর্নিং পার শেয়ার। প্রথম লেভেলে ইপিএস 30 টাকা, পরের লেভেলে 48 টাকা, লাস্টেরটা 66 টাকা হয়েছে আর্নিং পার শেয়ার। বাস ওকে, এই ছকটা আমাদের মনে রাখতে হবে। তো একবার যদি খাতায় করানো হয়, এটা সবাই খাতা উঠাবেন, দেখবেন যে এই ছক মুখস্থ হয়ে গেছে। তারপরে কি যাবে, এটা আমরা ফার্স্ট ইয়ার থেকে এই ছকগুলো শিখে আসতেছি, অতএব আমারই কোনো কষ্ট, কিছু কঠিন না। 2 নম্বর অঙ্কটা চলে আসি, একই অঙ্ক, এই ফরম্যাটে সবগুলো একই রকম। ঢাকা লিমিটেড কোম্পানি সোল্ড 20,000 ইউনিট অফ গুডস দিস ইয়ার, 10 টাকা পার ইউনিট। এটাও বলছে 20,000 ইউনিট তারা 10 টাকা করে বিক্রি করে। অ্যানুয়াল ফিক্সড কস্ট তাদের 40,000 টাকা, আর ভেরিয়েবল কস্ট 5 টাকা পার ইউনিট। দ্য কোম্পানি হ্যাজ 10% বন্ড, 1 লাখের উপরে 10%, তাহলে 10,000 টাকা সুদ। 12% প্রিফারেড 70,000 উপরে, তাহলে 7 বারং 84,000, এখানে 8,400 টাকা প্রিফারেড ডিভিডেন্ড। দ্য কোম্পানি কারেন্টলি হ্যাজ 2,000 অর্ডারি শেয়ার, কমন স্টক শেয়ার আছে কত, 2,000, আগের অঙ্কে ছিল 1,000। অ্যাজুমিং দ্য কোম্পানি 40% ট্যাক্স ব্র্যাকেট, ক্যালকুলেট দ্য কারেন্ট লেভেল সেল, ক্যালকুলেট দ্য আর্নিং পার শেয়ার।
কারেন্ট লেভেল সেল আর 22,000 লেভেল সেল। কয়টা লেভেল করতে বললো? দুইটা। একটা হবে 20,000 কারেন্ট লেভেল সেল আর একটা 22,000। 20,000 আর 22,000, ব্যাস দুইটা কলামে আমরা টাকার কলাম দেখালাম, আর একটা দেখালাম আমাদের পার্টিকুলার, বাস ওকে। এখন সেলগুলো এরকম আগের মতো লিখলাম। প্রথমে সেলের ইউনিট লিখবেন, তারপরে সেলের রেট দ্বারা গুণ করলে সেল ভ্যালু চলে আসবে, ভেরিয়েবল কস্ট বাদ দিবেন, কন্ট্রিবিউশন বেরিয়ে আসবে, ফিক্সড কস্ট বাদ দিবেন, ইবিআইটি পাওয়া যাবে। ফিক্সড কস্ট কত ছিল? 40,000 বলেছিল। আচ্ছা, এবার ইবিআইটির পরে ইন্টারেস্ট বাদ দিতে হয়। 1 লাখের উপর ইন্টারেস্ট কত পার্সেন্ট? 10%। তো 10,000 টাকা বাদ দেওয়ার পরে ইবিটি, ট্যাক্স বাদ দিলেন 40%, বাদ দেওয়ার পরে থাকলো ইএটি, ইএটি থেকে প্রিফারেড ডিভিডেন্ড 8,400 বাদ দেওয়ার পরে ইএসইএস। এইটাকে আমরা ভাগ করব নাম্বার অফ শেয়ার দিয়ে, ভাগ করলে ইপিএস পেয়ে যাবেন। বাস অঙ্ক শেষ। এভাবে আমরা ইপিএস করতে পারবো। এই অঙ্কে কি বলছে কাঠামো? The capital structure of ABC Limited is considering compose the common stock capital 1 লক্ষ টাকা। কয় নাম্বার? হ্যাঁ, আমরা যাবো তো 4 নম্বরে। তো 3 নম্বর পড়ে বোঝাই দিই, যে বুঝতে পারে সে চুপ করে থাক, সমস্যা কি? অন্যদের বোঝার সুযোগ দিতে হবে, এত স্বার্থপরের মতো কাজ করলে হবে না। 1000 শেয়ার আছে, 100 টাকা করে দাম, 1 লক্ষ শেয়ার ক্যাপিটাল, 15% ডেট ক্যাপিটাল, 2 লক্ষ টাকার উপরে 30,000 টাকা। কর্পোরেট ট্যাক্স রেট 25%। দ্য কোম্পানি লাস্ট ইয়ার ডাটা ওয়ার অ্যাজ ফলো: 20,000 ইউনিট, 10 টাকা করে দাম, ভেরিয়েবল কস্ট 60 টাকা। তাহলে সেল হলো 20,000 কোনো 10 টাকা। আচ্ছা, ভেরিয়েবল হলো 60 টাকা করে পার ইউনিট, আর ফিক্সড কস্ট তো দেওয়াই আছে। ফাইন্ড আউট দ্য ইপিএস, ইপিএস বের করবেন। অ্যান্ড শো, দেখাও যে দ্যাট হোয়াট উইল বি দ্য ইম্প্যাক্ট। এই ইম্প্যাক্ট মানে কি? ইফেক্ট। ইফেক্ট মানে কি? প্রভাব। কি প্রভাব পড়বে অফ ইনক্রিজিং দ্য সেল বাই 40 and 60%। আমাদের যে লেভেল ছিল 20,000, 20,000-এর উপরে 40% গুণ করলে হয় 8,000। তাহলে 20 আর 8 28,000। তাহলে দ্বিতীয় কলামে আমরা 28,000 ইউনিট লিখবো, আর তৃতীয় কলামে 60% বাড়াতে হবে। তাহলে 20,000-এর 60%, 12,000, 12 আর 20 32,000। একটা হলো 20,000 লেভেল, একটা হলো 28,000 লেভেল, আর একটা হলো 32,000 লেভেল। সেল প্রাইস 10 টাকা করে গুণ করলাম, ভেরিয়েবল কস্ট 60 টাকা করে গুণ করে বাদ দিলাম, কন্ট্রিবিউশন পাওয়া গেল। এরপরে ফিক্সড কস্ট বাদ দেওয়া হলো, ইবিআইটি পেয়ে গেলাম। এবার ইন্টারেস্ট মাইনাস করার পরে ইবিটি, এখান থেকে ট্যাক্স বাদ দেওয়া হলো, ট্যাক্স বাদ দিলে ইএটি, ইএটি থেকে প্রিফারেড নাই, যদি প্রিফারেড না থাকে তাহলে ইএটিকে নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করলে ইপিএস পাওয়া যাবে। এই পর্যন্ত সবাই বুঝতে পারছিল, কিন্তু ইম্প্যাক্ট বলেছে, এর জন্য আমাদের একটা বাড়তি কাজ আছে এখানে। তো হোয়াট উইল বি দ্য ইম্প্যাক্ট ইফ দ্য ইনক্রিজ অফ সেল বাই 40 and 60। আমরা যদি বিক্রয় 40% বাড়াই তাহলে আমাদের কি প্রভাব পড়বে? 3টে জায়গায় প্রভাব পড়ে। পার্সেন্টেজ চেঞ্জ ইন ইবিআইটি, পার্সেন্টেজ চেঞ্জ ইন ইপিএস, আর পার্সেন্টেজ চেঞ্জ ইন সেল। সেলের পার্সেন্টেজ তো দেয়াই আছে 40 আর 60%, তাই না? এখন আমরা ইবিআইটির পার্সেন্টেজ দেখাবো, এটাই হলো প্রভাব। ইবিআইটি লাইন ছিল এটা, প্রথমে 50,000 টাকা ছিল ইবিটি, ইবিআইটি 50 ছিল, কিন্তু পরে হয়েছে 98,000। 98 থেকে 50 বাদ দিয়ে 50 দিয়ে ভাগ করে 100 দ্বারা গুণ করলে 96% আমাদের ইনক্রিজ হয়েছে। যেখানে আমি বিক্রয় বাড়ালাম মাত্র 40%, ইবিআইটি বেড়ে গেল কিন্তু 96%। আচ্ছা, বিক্রয় বাড়ালাম 60%, লাস্টের দাম। ইবিআইটি 1,22,000 মাইনাস 50 ডিভাইডেড বাই 50,000 ডিভাইডেড ইন্টু 100, এতে আসলে 144%। 60% বিক্রয় বাড়ানোর ফলে ইবিআইটি বেড়ে গেল 144%। এটাই হলো আমাদের প্রভাব। এবার ইপিএস প্রথমে ছিল 15 টাকা, তারপরে এসে 51 টাকা, তারপরে এসে 69 টাকা। তাহলে কি প্রভাব পড়েছে?
51 মাইনাস 15 ডিভাইডেড বাই 15 ইন্টু 100 240%। কোথায় আমরা 40% বিক্রয় বাড়ালাম আর সেখানে আমাদের 240% ইপিএস বেড়ে গেল। আচ্ছা, এখানে আমাদের বিক্রয় বাড়ালাম 60% আর ইপিএস বাড়লো 69 মাইনাস 15 ডিভাইডেড বাই 15 ইন্টু 100 360%। তাই যদি বিক্রয় অল্প একটু বাড়ানো যায় তাহলে ইপিএস এরকম বৃদ্ধি পায়। এই যে বাড়লো এইটাই কিন্তু আমাদের প্রভাব। তো আমরা এটা ব্যাখ্যা করে দেখাবো। সিন্স দ্য ইনক্রিজ অফ সেল বাই 40%, যেহেতু আমরা বিক্রয় 40% বৃদ্ধি করেছি, সুতরাং দেখা গেল সো ইনক্রিজ অফ ইবিআইটি 96% অ্যান্ড ইপিএস 240%। 40% বিক্রয় বাড়ানোর ফলে আমাদের ইবিআইটি 96% আর ইপিএস 240% ইনক্রিজ হয়েছে। When the increase of sales 60%, then the increase of EBIT 144%. যখন আমরা বিক্রয় 60% বাড়ালাম তখন কিন্তু আমাদের ইবিআইটি 144% বেড়ে গেল। and increase of EPS 360%, ইপিএস কিন্তু 360% বেড়ে গেছে। এই প্রভাবটা আমাদেরকে লিখে দিতে হবে। 40% নিয়ে আলোচনা করলাম, 60% নিয়ে আলোচনা করলাম, বাস ওকে, এটাই পার্থক্য ছিল। 4 নম্বর অঙ্কে সুজন আর সুমন দুইটা কোম্পানি, তারা এখন বর্তমানে সুজন 20,000 বিক্রি করে আর সুমন হচ্ছে 30,000 বিক্রি করে থাকে। তাদের বিক্রয়ের এখানে রেট বলছে 20 টাকা 25 টাকা, ভেরিয়েবল কস্ট 10 টাকা 12 টাকা, ফিক্সড সুজনের 50,000 আর সুমনের 50,000। টোটাল অ্যাসেট দেওয়া আছে, কোনো কাজে লাগবে না, ডেপটা কাজে লাগবে। একজনের ঋণ আছে 10 লাখ, তার উপরে 10%, তাহলে 1 লাখ টাকা সুদ। আরেকজনের আছে সুমনের 12 লাখের উপরে 10%, 1,20,000 টাকা ইন্টারেস্ট হবে। আর শেয়ার ক্যাপিটাল বলছে 10 লাখ, এটাকে আমরা 100 দিয়ে ভাগ করে ফেলবো, শেয়ারের সংখ্যা পাওয়া যাবে। এদিকে 8 লাখ, এটাকে আমরা 100 দিয়ে ভাগ করে ফেলবো, 8,000 শেয়ার সংখ্যা পাওয়া যাবে। এখন আসি কর্পোরেট ট্যাক্স 40-40। আচ্ছা, এখন প্রপোজ ইনক্রিজ ইন সেল টু ইউনিট, সুজন বাড়াতে চাচ্ছে 30,000 ইউনিট, আগে ছিল 20,000, এখন হবে সুজনের 30,000, 20 আর 30 দুইটা লেভেল, দুইটা কলাম। আবার সুমনের আগে ছিল 30, এখন 40,000 বিক্রি করতে চায়, তাহলে সুমনেরও দুইটা সুজনেরও দুইটা, মোট 4টা কলামের অঙ্ক করতে হবে। সুজনের জন্য এই দুইটা কলাম, সুমনের জন্য এই দুইটা কলাম। এখন আগের মতো সেম, সেল প্রাইস একজনের 20 টাকা ছিল, 20 টাকা দিয়ে গুণ করে আমরা এই দুটো কলাম করলাম, আগে এই দুটো কলাম করে নিই, আর 25 টাকা দিয়ে গুণ করে এই পাশে আমরা বসালাম। সুমনের প্রাইসের মূল্য বেশি এখানে 25 টাকা, আর সুজন হচ্ছে 20 টাকা। আর ভেরিয়েবল কস্ট আমাদের রেট দেওয়া রয়েছে, ওই রেট বসে গুণ করলাম। কয় টাকা রেট ছিল? 10 টাকা আর 12 টাকা, তাহলে একজনের 10 আর একজনের 12, 10 দিয়ে গুণ করলাম, 12 দিয়ে গুণ করলাম, বাস ওকে। কন্ট্রিবিউশন বাদ দিলে ফিক্সড কস্ট বাদ দিলে ইন্টারেস্ট, এবার ইন্টারেস্ট হিসাব করে বাদ দেওয়া হলো একজনের 1 লাখ, একজনের 1,20,000, এই দুইটা কলমে 1 লাখ আর এই দুইটা কলমে 1,20,000, বাস। বাদ দেওয়ার পরে ইবিটি এর উপর ট্যাক্স ধার্য করতে হবে, ট্যাক্স বাদ দিলে হয়ে যাবে ইএটি, আর্নিং আফটার ট্যাক্স। প্রিফারেড নাই, তাহলে ইএটিকে নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করে দিই, বাস। ইপিএস পেয়ে গেলাম 3 টাকা 9 টাকা 16 টাকা 50 আর 26 টাকা 25 পয়সা। এখানে কোনো ইফেক্টের কথা বলিনি, যদি বলতো ইফেক্ট তাহলে পার্সেন্টেজ ইন সেল 30,000 যে হয়েছে, এখানে 10,000 বৃদ্ধি করা হয়েছে, এখানে কিন্তু 50% বৃদ্ধি করা হয়েছে, সেই হিসাব করে আমরা দেখাতাম। তাহলে পার্সেন্টেজ ইন সেল, পার্সেন্টেজ ইবিআইটি আর পার্সেন্টেজ চেঞ্জ ইন ইপিএস, এই 3টে প্রভাব দেখাতে হয়। যেহেতু প্রভাবের কথা বলিনি সেহেতু আমাদের আর কোনো ঝামেলা নেই, দরকারও নেই, বাস ওকে। এভাবে আমরা 4 পর্যন্ত দেখে আসলাম, ইনশাল্লাহ পারা যাবে। 5 নম্বরের অঙ্কটা এখানে একটা ইনফরমেশন দিছিল, আসলে এটা সামান্য একটা ছোট অঙ্ক, যে ক্যাশ ফ্লো দিয়ে প্রেজেন্ট ভ্যালু করতে বলেছিল। যে ফার্ম 5 ইয়ার্স, 5 বছরের ফার্মের ইনকাম
1000, 3000, 2000, 4000 আর 5000। এটা 5 রকমের অসমান দেওয়া রয়েছে। ডিসকাউন্টেড 5%। এই 5% দিয়ে এখন আমাদের কি করতে হবে? The present value of the farm is 12,610 টাকা। At the end of the first year, the capitalized value of the remaining cash distribution is টাকা 12,240। এখানে এটা বলছে প্রেজেন্ট ভ্যালু কিন্তু 12,610 আর এটা বলছে 12,240। দেখো, কম্পেয়ার দ্য নিট ইনকাম ফর দ্য ফার্স্ট ইয়ার। প্রথম বছরের নিট ইনকামটা তৈরি করে দেখাও। তাহলে ইনফরমেশন যা দেওয়া হয়েছে যে প্রেজেন্ট ভ্যালু করে দেওয়া আছে, এরপরে পাঁচটা বছরের কিরকম ইনকাম তাও বলা আছে। ফার্স্ট ইয়ারে কত ইনকাম তাই দেখো। ফার্স্ট ইয়ারের আমাদের প্রথমে 1000 টাকা, এই 1000 টাকার একটা প্রেজেন্ট ভ্যালু করি এক বছরের প্রেজেন্ট ভ্যালু করলে হয় 952 টাকা 38 পয়সা। প্রেজেন্ট ভ্যালু অফ দ্য ক্যাপিটালাইজ ভ্যালু 12,600 যে ক্যাপিটালাইজ ভ্যালু দেওয়া আছে, এখান থেকে আমরা বাদ দিচ্ছি 12,240। বাদ দেওয়ার পরে কত থাকে? 370 টাকা ডিফারেন্স। 952 থেকে 370 বাদ দিলে 582.38। এটা হলো নেট ইনকাম ফর দ্য ফার্স্ট ইয়ার। তাহলে ফার্স্ট ইয়ারে আমাদের প্রেজেন্ট ভ্যালু দেখাইছি, এই প্রেজেন্ট ভ্যালু থেকে আবার এটা মাইনাস করে দিয়ে দেখানো হলো। তাহলে প্রকৃতপক্ষে ফার্স্ট ইয়ার ইনকাম 582 টাকা 38 পয়সা। এটা এদের সাথে মেলে না, এটা আলাদা অঙ্ক সম্পূর্ণ। এটা বোর্ডে দিচ্ছিল 14 সাল, এমবিএ তে দিয়ে দিয়েছে। স্যার ডিসকাউন্টেড কোনো কাজ নেই, ডিসকাউন্টেড হ্যাঁ 5% এই যে কাজ করলাম নিট প্রেজেন্ট ভ্যালু করার সময়। তাহলে বোঝা গেছে পারা যাবে। ইনশাআল্লাহ। এটা সেলের ইউনিট দেওয়া আছে, সেল প্রাইস দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে, আর ডেপ্টের রেট দেওয়া আছে, কর্পোরেট ট্যাক্স দেওয়া আছে। এখন আমাদের কি করতে হবে? যদি আমরা সেল 25% ইনক্রিজ করি, ক্যালকুলেট দ্য ইপিএস এবং রিটার্ন অন অ্যাসেট অফ বোথ লেভেল, উভয় লেভেল। তাহলে যেটা কারেন্ট লেভেল, ইনক্রিজ লেভেল, 25% বাড়ালে 12,500 বেড়ে যায়, তাই সেই 12,500 যোগ করে দেখাই দিলাম। বাস ওকে। এখন রিটার্ন অন অ্যাসেট ইবিআইটি কে টোটাল ইনভেস্টমেন্ট দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করতে হয়। এই সবাই ক্লিয়ার হয়েছে না? এখন দুইটা লেভেলে আরওআই রিটার্ন অন অ্যাসেট দেখাই দিলাম। এটা হচ্ছে 33.33%, এটা 48.96%। এই তো অঙ্ক। এখানে ডেট ক্যাপিটাল আছে 35, ইকুইটি ক্যাপিটাল 36, এন্ড ডেট ইকুইটি রেশিও করে বাস মানটা বের করতে হবে। তাহলে আজকে আমরা এখানে কয়টা অঙ্ক পাচ্ছি? একই অঙ্ক তো 12, 13 পর্যন্ত। এই 13 পর্যন্ত ইপিএস দেখে আসবে 1 নম্বর ফরম্যাটের। আশা করি ইনশাআল্লাহ সময় পারবে, সব নিয়মের অঙ্ক শেখানো শেষ। তো 13 পর্যন্ত আজকে বাড়ির কাজ। আগামী দিন আবার 2 নম্বর ফরম্যাট শুরু করব।